আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অর্থনীতি বিভাগ সরকারি ইমাম কলেজ যশোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ রেজাউল ইসলাম তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা তোমাদের সবার সুস্থতা কামনা করে আমরা আজকের এই ক্লাসটা আবার শুরু করছি। আমাদের আজকের আলোচনার টপিকস হচ্ছে ঝুঁকি এবং আয়, রিস্ক অ্যান্ড রিটার্ন। আমরা প্রায় কথাই বলি যে নো রিস্ক নো গেইন। আসলে নো রিস্ক নো রিটার্ন। রিস্ক না থাকলে যে রিটার্ন একেবারেই থাকে না সেটা মনে হয় বলাটা উচিত না, সমীচীন না। তবে এটা আমরা বলতে পারি যে রিটার্নের সঙ্গে আমাদের রিস্কের একটা হাইলি কোরিলেটেড একটা বিষয়। অর্থাৎ যেখানে রিস্কটা বেশি সেখানে রিটার্নটা খুব বেশি আসতে পারে, আসা স্বাভাবিক। এবং যেখানে রিস্কটা কম সেখানে রিটার্নটাও একটু কম। সুতরাং রিস্ক এবং রিটার্নটা দুটোই আমাদের একটার একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা আমরা বলতে পারি। তো আমরা এই রিটার্নটা আলোচনা করার আগে আমরা একটু এই রিস্ক সম্পর্কে আমরা একটু দেখে আসি যে রিস্কের রিস্কটা কি রিস্কটা কি এবং রিস্কটা হচ্ছে এই যে আমাদের সোর্সেস সমূহ কি। তো রিস্কটা যদি আমরা বলি, রিটার্নটা পরে থাক, আমরা রিস্কটা হচ্ছে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে লসের সঙ্গে অথবা যে একটা আনসার্টেনিটি কাজ করে সবসময়ের জন্য, একটা অনিশ্চয়তা রয়ে গেল, সেইটাই সম্ভবত ঝুঁকি। অর্থাৎ একটা আনসার্টেনিটি যে কি হবে, কি হতে যাচ্ছে, কি হবে না, যার সঙ্গে অনেকটা লসটা রিলেটেড, এটাই আমরা ঝুঁকি হিসেবে আমরা একটু দেখতে পারি হয়তোবা। তো আমরা যদি এই ঝুঁকির উৎস সমূহ দেখার চেষ্টা করি, তো উৎস সমূহ যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের কিন্তু এই রিস্কটা আর একটু ক্লিয়ার হয়ে যায় আমাদের জন্য। যেমন ঝুঁকির উৎস সমূহ যদি আমরা দেখি, আমাদের অনেকগুলো সোর্স আমরা আলোচনা করতে পারি। আমরা এখানে মেন মেন কিছু আইটেম টাইটেলটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। যেমন 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি। অর্থনৈতিক ঝুঁকি বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যখন আমরা লার্জ স্কেলে উৎপাদনের কথাটা বলি, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা ইকোনমিক্যাল যে একটা স্টেবিলিটি, এটা মনে হয় একটা বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে। যে ইকোনমিতে যদি কখনো আপস অ্যান্ড ডাউনটা দেখা যায়, অথবা ইকোনমিকের যে একটা মাস পিপুলের যদি কনজামশন অথবা প্রিফারেন্সের ক্ষেত্রেও যদি একটা চেঞ্জ আসে, অথবা সেখানে ক্ষেত্রে একটা ধাক্কা আসে, সেক্ষেত্রে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কিন্তু একটা বড় ঝুঁকি হিসেবে আমরা একটা দেখি এখানে। অর্থাৎ ইকোনমির ভিতরে যদি একটা টালমাটাল অবস্থা কাজ করে, অর্থাৎ আপস ডাউন দেখা দেয়, সেটা কিন্তু একটা অর্থনীতির জন্য একটা বড় ঝুঁকি হতে পারে। যেমন আমরা যদি এখন দেখি এই করোনার এই কোভিড-19 যে সময়টা আমরা এখন পাস করছি, এটা কিন্তু একটা অর্থনৈতিক একটা বড় ঝুঁকি। আমাদের যত ডেভেলপ যে কান্ট্রি গুলো আছে, সেই ডেভেলপড কান্ট্রি গুলোর দিকে যদি আমরা তাকাই, দেখি তাদের গ্রোথ রেটটা কিন্তু একেবারে স্লো এখন। সুতরাং অনেকের ক্ষেত্রে হয়তোবা সেটা মাইনাস যেও দাঁড়াতে পারে। সুতরাং এগুলোকে আমরা অর্থনৈতিক ঝুঁকি হিসেবে আমরা দেখি। সেকেন্ড হচ্ছে প্রাকৃতিক ঝুঁকি, ন্যাচারাল ঝুঁকি যেটাকে আমরা বলছি, যেটাকে ন্যাচারাল ডিজাস্টার হিসেবে বলা যেতে পারে। ন্যাচারাল ডিজাস্টারের কারণেও কিন্তু একটা ঝুঁকিটা রয়ে গেছে। আমরা যদি কোভিড-19 কেও যদি আমরা দেখার চেষ্টা করি, অথবা বলার চেষ্টা করি, অথবা তাকে যদি একটা এক্সাম হিসেবে নিয়ে আসার চেষ্টা করি, সেটাকেও কিন্তু আমরা একটা ন্যাচারাল রিস্ক হিসেবে কাজ দেখাতে পারে। এটা ছাড়াও অনেক ক্ষেত্রে আমাদের যেটা আছে, বিভিন্ন ধরনের যে ন্যাচারাল যে ডিজাস্টার গুলো রয়ে গেছে, সেটা হতে পারে বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড়, সুনামি, অথবা ফ্লাড, যেগুলোর কথাই বলি না কেন, এগুলোও কিন্তু আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা বড় ঝুঁকি হিসেবে কাজ করে দেখা দেয়। এরপরে হচ্ছে বিনিময় হারের ঝুঁকি।
বিনিময় হারের ঝুঁকিটাও কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা বড় ঝুঁকি। সেটা হচ্ছে কি, একটা দেশের সাথে দেশের সঙ্গে আর একটা দেশের যে বিনিময় হারটা, সেটা যদি ওঠানামা হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা রিস্ক হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, যে বিনিময় হার, এক্সচেঞ্জ রেটটা যদি সেক্ষেত্রে কোনো দেশের একটা কারেন্সিকে যদি ডিভালুয়েশন করা হয় অথবা রিভ্যালুয়েশন করা হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা পক্ষ সেক্ষেত্রে বেনিফিটেড, অথবা আর একটা পক্ষ কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা লুজার হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়ে যায়। তারপরে যদি আমরা দেখি হচ্ছে মানবসৃষ্ট ঝুঁকি। মানবসৃষ্ট ঝুঁকি মানে হচ্ছে যেগুলো আমরা বলি ম্যান মেড কজেস, অর্থাৎ মানুষের দুষ্ট চক্রের কারণেও কিন্তু অনেক সময় একটা প্রতিষ্ঠানের জন্য একটা ঝুঁকি হিসেবে, রিস্ক হিসেবে দেখা দেয়, অথবা রিস্ক তৈরি হয়ে যায়। যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি কোনোভাবেই কোনো দুষ্ট চক্রের দ্বারা আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, প্রতিষ্ঠানটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগটা ছিল, সেটাও কিন্তু কমে যায়। এভাবেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই ঝুঁকিটা তৈরি হয়ে যায়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতির ঝুঁকি। মুদ্রাস্ফীতির ঝুঁকি আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিজ অথবা যে কোনো ডেভেলপমেন্ট কান্ট্রিজের জন্য কিন্তু আমাদের এই মুদ্রাস্ফীতির ঝুঁকি একটা বড় রিস্ক হিসেবে কাজ করে। সেটা হচ্ছে কিরকম, যে একটা ইকোনমিতে কিন্তু ইনফ্লেশনের একটা প্রেশার সবসময়ের জন্য থাকবে, এটা ঠিক আছে। কিন্তু এই ইনফ্লেশনারি প্রেশারটা যদি কখনোই একটা আউট অফ কন্ট্রোলে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু যে এই একটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু একটা বড় রিস্ক হিসেবে কাজ করে। সুতরাং রিস্ক, যে আমরা ঝুঁকির কথা বলছি, এর উৎস সমূহ যে আমরা এখানে কিছু পয়েন্ট আলোচনা করছি, এটাই যে সব তা না, এর বাইরেও কিন্তু আমাদের আরো অনেকগুলো পয়েন্ট আছে যেটাকে আমরা রিস্কের সোর্স হিসেবে দেখতে পারি। এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে ঝুঁকি এবং আয়, রিস্ক অ্যান্ড রিটার্ন। তো যেহেতু আমাদের এখানে ঝুঁকিটা রয়ে যাচ্ছে সবসময়ের জন্য, তো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রথম যে কাজটাই হচ্ছে যে আমাদের এই ঝুঁকিটা কিভাবে হ্রাস করা যায়। তো ঝুঁকি হ্রাসের ব্যবস্থাটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় আহ, একটা বড় টপিকস হচ্ছে আলোচনা, সেটা হচ্ছে ঝুঁকিটা কিভাবে হ্রাস করা যায়। তো ঝুঁকি হ্রাস করা যায় যদি, যেটা আমরা অনেকগুলো পয়েন্ট হিসেবে আলোচনা করতে পারতাম, যদি সেই পয়েন্টগুলো আমরা এখানে নিয়ে আসিনি, সেটা হচ্ছে কি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ। আমরা যদি একটু পয়েন্ট আকারে বলার চেষ্টা করি, একটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ। যদি আমরা সঠিকভাবে সিদ্ধান্ত উম, গ্রহণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ঝুঁকিটা অনেকটা কমে যেতে পারে। অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, সেটা কিন্তু আমাদের একটা বড় ফ্যাক্ট। এরপরে হতে পারে যে ব্যবসা প্রতিষ্ঠানে যেহেতু আমাদের সবসময়ের জন্য ঝুঁকি রয়ে গেছে, সুতরাং প্রোডাকশনের ক্ষেত্রে যে একটা ডাইভার্সিফিকেশন, অর্থাৎ বৈচিত্র্য আনয়ন, এটা কিন্তু আমাদের ঝুঁকি হ্রাসের একটা পদ্ধতি হতে পারে। অর্থাৎ যত বৈচিত্র্য আসতে পারে একটা প্রতিষ্ঠানের প্রোডাকশনের ক্ষেত্রে, মার্কেটিং এর ক্ষেত্রে, হম ম্যানেজমেন্টের ক্ষেত্রে, তত কিন্তু আমাদের একটা ঝুঁকিটা কিন্তু হ্রাস হতে পারে। তারপরে আমরা যদি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে পণ্যের যে কোয়ালিটি। কোয়ালিটি যদি ভালো হয়, প্রোডাক্টের কোয়ালিটিটা যদি ভালো হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের উম, ঝুঁকিটা কিন্তু আস্তে আস্তে হ্রাস করানো সম্ভব। এরপরে যেটা হতে পারে যে এক্সপেন্ডিচার, যে একটা মিনিমাইজ করা, যে আমরা এক্সপেন্সটাকে কিভাবে মিনিমাইজ করতে পারি। যেহেতু আমাদের ঝুঁকিটা হচ্ছে প্রফিট আর লস এর সঙ্গে আমাদের জড়িত। অর্থাৎ যদি আমার এক্সপেন্সটা যদি আমার আউট অফ কন্ট্রোল হয়ে যায়, অর্থাৎ বেহিসাবি হলেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঝুঁকিটা বেশি হয়ে যেতে পারে। সুতরাং এই ব্যয় কমানো পলিসিটা, এটাও কিন্তু একটা আমাদের একটা বড় পয়েন্ট। এরপরে হতে পারে যে দক্ষ ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, প্রপার ম্যানেজমেন্ট অথবা ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট, এটা কিন্তু একটা বড় ব্যাপার আমাদের এই ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে কাজ করতে পারে। সুতরাং এই দক্ষ ব্যবস্থাপনা, ব্যবস্থাপনায় যে ইফিসিয়েন্সি, এটা কিন্তু আমাদের একটা বড় জিনিস দরকার। এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের বাজার সৃষ্টি।
মার্কেটিং এবং বাজার সৃষ্টি, এই দুটোকে আমরা একটু এক করে দেখে বলার চেষ্টা করি। সেটা হচ্ছে মার্কেটিং, বাজারজাতকরণ এবং হচ্ছে বাজার সৃষ্টি। কখনোই আমরা যেটাকে ওই সের যে উদ্ধৃতি দিয়ে আমরা কথা বলি অনেক সময়, যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, যে আমাদের এই ঝুঁকিটা হ্রাসের জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে বাজারজাতকরণ। বাজারজাতকরণ অর্থাৎ নতুন নতুন বাজার আবিষ্কার করা। ফর এক্সাম্পল আমরা যদি বলি, এই মুহূর্তে যেমন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিটা যে আহ, একটা ঝুঁকির দিকে মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ একটা আনসার্টেনিটি কাজ করছে যে কোভিড এর যে ইম্প্যাক্ট, তাতে বায়ারদের যে অর্ডারটা সেটা দিন দিন কমে যাচ্ছে, এগুলি আমরা যেটা আমাদের ব্যবসায়ী মহল যেটা সবসময় ভাবছে, যেটা অযৌক্তিক কোনো কিছু না। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ঝুঁকিটা হ্রাস করার জন্য, এটার জন্য আমরা যদি আমাদের বিকল্প যে বাজারগুলো যদি আমরা খুঁজতে পারি। আমরা সবাই জানি যে আমাদের যে আরএমজি যে মার্কেটটা, অর্থাৎ রেডিমেড গার্মেন্টস এর যে বাজারটা, সেটা হচ্ছে ইউরোপ আমেরিকার মতো বড় বড় যে বাজারগুলা, সেখানেই কিন্তু আমরা রপ্তানি করে থাকি। কিন্তু এর বাইরেও কিন্তু আফ্রিকা, ফর এক্সাম্পল আফ্রিকার মতো দেশ আছে, অনেক জায়গায় হচ্ছে যে আমাদের এই যে আইটেম গুলো আছে, যার কিন্তু একটা বড় বাজার রয়ে গেছে। তো সেই বাজারগুলো যদি আমরা সেখানে বাজার খুঁজে বের করার চেষ্টা করি, সেখানে যদি বাজার তৈরি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে গার্মেন্টস ফ্যাক্টরির যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে হ্রাস পেয়ে যেতে পারে। সুতরাং ঝুঁকি হ্রাস করাটা হচ্ছে আমাদের ব্যবসায় টিকে থাকার আমার মনে হয় একটা বড় পদ্ধতি। এরপরে যে টপিকসটা নিয়ে আমরা একটু আলোচনা করছি সেটা হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা, ঝুঁকি রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা সম্ভবত আমরা যে ঝুঁকি হ্রাসের যে এই রিস্ক যে কিভাবে আমরা হ্রাস করতে পারি, মিনিমাইজ করতে পারি, ওর ভিতরেই সম্ভবত আমাদের ঝুঁকি ব্যবস্থাপনাটা রয়ে গেল। ঝুঁকি ব্যবস্থাপনাটাই মানেই হচ্ছে যে ঝুঁকির পরিমাণটা যেন আমরা আহ, একটু কমাই ফেলতে পারি, যতটা সম্ভব ঝুঁকিটাকে, রিস্কটাকে মিনিমাইজ করতে পারি। যদি ঝুঁকিটাকে আমরা মিনিমাইজ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে আমরা এই ঝুঁকিটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারছি, অর্থাৎ আমরা ব্যবস্থাপনায় আমাদের দক্ষতা নিয়ে আসতে পারছি। কারণ কম্পিটিটিভ এই বাজার ব্যবস্থায় গ্লোবালাইজেশনের যে ইম্প্যাক্ট আমাদের প্রত্যেকটা মার্কেটিং এর ক্ষেত্রে অথবা প্রত্যেকটা প্রোডাকশনের ক্ষেত্রে আমরা দেখছি। সেক্ষেত্রে যদি আমরা রিস্কটাকে মিনিমাইজ করতে চাই, পারি, তাহলে সেক্ষেত্রে আমরা মনে হয় আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের ঝুঁকিটা হচ্ছে আমরা প্রপারলি ম্যানেজ করে হ্যান্ডেল করতে পারছি। সুতরাং এই ঝুঁকি ম্যানেজ করতে গেলে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ঝুঁকিটা হ্রাস করার জন্য যে আমরা একটু আগে যে পয়েন্ট গুলো দিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম, অনেকগুলো পয়েন্টের কথা বললাম, এই পয়েন্ট গুলো দিয়েই হচ্ছে আমাদের এই ঝুঁকিটা ম্যানেজমেন্ট আমাদের হতে পারে, রিস্ক ম্যানেজমেন্ট। এরপর হচ্ছে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও ঝুঁকি, পোর্টফোলিও ঝুঁকিটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকিটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি হচ্ছে আমাদের যে পোর্টফোলিও বলতে বোঝাতে পারি আমরা, যেটা হচ্ছে যে যেটাই আমরা বলি যে ইংরেজিতে একটা লাইন আমরা সবসময় বলি যে ডোন্ট পুট অল ইওর এগস ইন এ সিঙ্গেল বাস্কেট, অর্থাৎ তুমি তোমার সমস্ত ডিমগুলোকে একটা ঝুড়িতে রেখো না। তার মানে কি হয়? মানেটা হচ্ছে যে সবগুলো যদি আমি এক জায়গায় রাখি, তাহলে আমি কিন্তু যে কোনো সময় যদি ভেঙে যায়, তাহলে আমার সবগুলো কিন্তু ভেঙে যেতে পারে। কিন্তু আমি যদি আলাদা আলাদা পাত্রে রাখি, তাহলে আমি কিন্তু যদি অ্যাক্সিডেন্টলি ভেঙে যায়, তাহলে হয়তো বা দুটো ভেঙে যাচ্ছে, বাদ বাকিগুলো কিন্তু আমার রয়ে যাচ্ছে। সুতরাং এটা আমার মনে হয় আরেকটা ক্লিয়ার হয় আমাদের উদাহরণটা। একটা আহ, লোক যখন রাতের আধারে যদি সে শহর থেকে বাড়ি ফেরার চেষ্টা করে, তার কাছে অনেক, ধরে নিচ্ছে আমরা, অনেকগুলো টাকা আছে, সেক্ষেত্রে সে কিন্তু সেই পথের মাঝে যদি কোনো একটা দুর্ঘটনার শিকার হতে পারে, সেটা মনে করে সে যদি টাকাটাকে তার অনেকগুলো পকেটে, মানে অনেক জায়গায় রাখার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু বিপদ আসলেও তার পুরো টাকাটা না যেয়ে কিছু কোনো কোনো পকেটে টাকা কিন্তু রয়ে যেতে পারে। যদিও একটা ফানি আমাদের এক্সাম হচ্ছে, কিন্তু আমার মনে হয় পোর্টফোলিও ক্ষেত্রে এটাই বাস্তব উদাহরণ। সুতরাং পোর্টফোলিও ঝুঁকি বলতে বোঝাচ্ছি আমরা যে আমাদের যে ইনভেস্টমেন্টটা সেটা একটা সিঙ্গেল প্রজেক্টে ইনভেস্ট না হয়ে যদি আমরা ডাইভার্সিফাইড, অর্থাৎ
মাল্টিপল যে প্রজেক্টে যদি আমরা ইনভেস্ট করি, সেক্ষেত্রে হয় কি যে ঝুঁকির পরিমাণটা আমাদের একটু কমে যায়। সুতরাং এই যে পোর্টফোলিও বিজনেসের যে ঝুঁকিটা, সেটাকে আমরা বলছি পোর্টফোলিও ঝুঁকিটা। অর্থাৎ একের অধিক প্রতিষ্ঠানে যখন আমরা ইনভেস্ট করি, তখন যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটাকে আমরা বলতে পারি যে পোর্টফোলিও ঝুঁকি। আমি আবারও বলি যে পোর্টফোলিও ঝুঁকিটা হচ্ছে যে যখন আমরা আমাদের রিস্কটাকে মিনিমাইজ করার জন্য আমরা একের অধিক প্রতিষ্ঠানে যখন আমরা বিনিয়োগ করি, সেক্ষেত্রে যে ঝুঁকিটা থাকে, সেই ঝুঁকিটার সম্মিলিত রূপটাই হচ্ছে আমাদের পোর্টফোলিও ঝুঁকিটা। সুতরাং আমরা আবারও ফিরে আসি যে ঝুঁকির সঙ্গে কিন্তু যেহেতু আমাদের রিস্কের একটা আয়ের সঙ্গে যেমন আমাদের একটা রিস্কের একটা ঝুঁকির একটা সম্পর্ক আছে, তো সুতরাং আমাদের যে কাজটা হচ্ছে ঝুঁকিটাকে কিভাবে হ্রাস করা যায়। তো এই ঝুঁকিটা হ্রাস করার জন্য আমাদের অনেকগুলো পয়েন্ট আমরা আলোচনা করি। এই পয়েন্টগুলো আলোচনা করে সেইগুলোকে একটা মিনিমাম একটা জায়গায় নিয়ে এসে, মিনিমাম একটা অবস্থানে নিয়ে এসে যখন আমরা ম্যানেজমেন্টটা পরিচালনা করি, সেটাকে আমরা বলতেছি ঝুঁকি ব্যবস্থাপনা। আর পোর্টফোলিও ঝুঁকিটা হচ্ছে আমাদের বিনিয়োগটা একটা সিঙ্গেল স্টেজে না করে আমরা যখন মোর দ্যান সিঙ্গেল স্টেজ আমরা বিনিয়োগ করি, সেখান থেকে যে ঝুঁকিটা, সেটাকে আমরা বলতেছি পোর্টফোলিও ঝুঁকিটা। এরপরে হচ্ছে আমাদের ঝুঁকির প্রকারভেদ যদি বলি, আমরা ঝুঁকিটাকে আমরা মূলত মেইনলি দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কোম্পানি ঝুঁকি রিস্ক, কোম্পানি ঝুঁকি, আর একটা হচ্ছে মার্কেট রিস্ক, বাজার ঝুঁকি। এই দুই প্রকারটাই মূলত আমাদের এই ঝুঁকির প্রকারভেদ। একটা হচ্ছে কোম্পানি ঝুঁকি, আর একটা হচ্ছে বাজার ঝুঁকি। কোম্পানি ঝুঁকিটা হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠান, যে কোনো একটা ব্যক্তি, যে কোনো একটা কর্পোরেট ইনস্টিটিউশন বলি, যেটাই জয়েন্ট ভেঞ্চার কোম্পানির কথা বলি, সে তার উৎপাদন করার জন্য, সে তার মার্কেটিং, সে তার ট্রান্সপোর্টেশন, এভরিথিং এর ক্ষেত্রে যে ঝুঁকিটা সে ফেস করে, রিস্কটা ফেস করে, সেটা বলছে কোম্পানি ঝুঁকি, রিস্ক। আর একটাকে আমরা বলতেছি হচ্ছে কি বাজার ঝুঁকি। বাজার ঝুঁকি মানেই হচ্ছে বাজার ঝুঁকি মানেই হচ্ছে মার্কেট রিস্ক। সেটা হচ্ছে যে সবার ক্ষেত্রে ঝুঁকি। এটা কোনো স্পেসিফিক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি না, এটা হচ্ছে সবার জন্য ঝুঁকি। অর্থাৎ আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে এই মুহূর্তে কোভিড-19 কারণে যে রিস্কটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কিন্তু বলতে পারি হচ্ছে বাজার ঝুঁকি, মার্কেট ঝুঁকি। তার মানে এই ঝুঁকি, এই ঝাঁকুনিটা বাজারে যত প্রতিষ্ঠান আছে, যত উৎপাদনকারী আছে, যত ইনস্টিটিউশন আছে, সবাই কিন্তু এই ধাক্কাটা অনুভব করছে। আর কোম্পানি ঝুঁকিটাকে আমরা বলতেছি যখন এই রিস্কটা কোনো একটা স্পেসিফিক সেক্টরে অথবা স্পেসিফিক কোম্পানির ক্ষেত্রে যখন এই রিস্কটা দেখা দিচ্ছে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে যে কোম্পানি ঝুঁকি। এই কোম্পানি ঝুঁকির ক্ষেত্রে আর বাজার ঝুঁকি, অর্থাৎ কোম্পানি রিস্ক আর মার্কেট রিস্কের ভিতরে পার্থক্যটা হচ্ছে, কোম্পানি রিস্কটা হচ্ছে যখন একটা সেক্টরে রিস্কটা তৈরি হচ্ছে, তার ইম্প্যাক্টটা অন্য কারোর পরে নাও পড়তে পারে, অর্থাৎ না পড়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু এই বাজার ঝুঁকিটা হচ্ছে যে এমন একটা রিস্ক, যে রিস্কটার প্রভাবটা সবার ক্ষেত্রেই পড়বে এবং সবার ক্ষেত্রেই সেটা প্রভাব ফেলে যায়। এটাই হচ্ছে আমাদের সেই মার্কেট রিস্কটা অথবা বাজার ঝুঁকিটাকে, যেটাকে আমরা বলছি। এরপরে আমরা এখান থেকে যদি অঙ্ক করার চেষ্টা করবো এক্সারসাইজ হিসেবে, আমরা যদি অঙ্ক দেখবো, এই কারণে যে আমাদের এই অধ্যায় থেকে আমাদের সবসময়ের জন্য অঙ্ক আসে, যেটা এবারও আমাদের আসছিল। তো এই অধ্যায়ের যে অঙ্কগুলো সাধারণত আসে, এই অঙ্কগুলো কিন্তু খুব সিম্পল, খুবই ইন্টারেস্টিং বলা যায়, যে একদম সিম্পল যে জিনিসটা আমরা ফার্স্ট ইয়ারের যে অঙ্কগুলো করে আসছি, সেই অঙ্কগুলোর মতোই আর কি। তো অঙ্কগুলো হচ্ছে, যেমন আমরা এখানে একটা এক্সারসাইজ দেখছি যে দুটি সিকিউরিটির মোট আয়ের হার দেওয়া রয়েছে 2010 সালের থেকে 2014 সাল, অর্থাৎ 5টা বছরে সিকিউরিটি এ আর সিকিউরিটি বি, এই দুটো প্রতিষ্ঠানের হচ্ছে কি আয়ের হার দেওয়া রয়ে গেছে, দুটো আয়ের হার দেওয়া রয়ে গেছে। তো দুটো আয়ের হার যদি আমরা দেখতে পারি যে কখনো এর আয়ের হার বেশি, কিন্তু কখনো বির আয়ের হার বেশি, সুতরাং অ্যাভারেজটা হচ্ছে আমাদেরকে
একটা সিদ্ধান্তে আসতে হবে যে এই যদি অবস্থা হয় তাহলে ভবিষ্যতে বিবেচনায় আমরা কোন প্রতিষ্ঠানে আমরা বিনিয়োগ করা উচিত, এ সিকিউরিটিজে নাকি বি সিকিউরিটিজে। তো তার জন্য আমাদেরকে একটা জিনিস আমাদেরকে বের করতে হবে, যেমন কতে হলো আমরা বলছি গড় আয়ের হার, আদর্শ বিচ্যুতি, বিভেদনাঙ্ক, আর হচ্ছে কোন সিকিউরিটিজে বিনিয়োগ ভালো এবং কেন হবে, অর্থাৎ কোন সিকিউরিটিজে বিনিয়োগ করতে বলবে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা অপশন আসে যে দুটোর ভিতরে আমাদের কোনটায় বিনিয়োগ করাটা উচিত। তো সেই অঙ্কটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, প্রথমত হচ্ছে গড় আয়ের হার। এই যেটা খুব সিম্পল জিনিস, সেটা হচ্ছে যে যে গড় আমরা ফার্স্ট ইয়ারের থেকে স্ট্যাটিস্টিক্সে যে কাজটা করে আসছি সেটাই, যে এ সিকিউরিটিতে যে আমাদের 5টা আয়ের হার আছে যোগ করে 5 দিয়ে ভাগ, বি সিকিউরিটিতে 5টা আয়ের হার আছে যোগ করে 5 দিয়ে ভাগ, সেটা হচ্ছে আমাদের গড় আয়ের হার। খুব সিম্পল। এরপরে যদি আমরা দেখা যাচ্ছে আদর্শ বিচ্যুতি, তার মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার মানে আমরা ফার্স্ট ইয়ারেতে যেভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেছি সেইভাবে বের করলেই হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কি সিবি, অর্থাৎ বিভেদনাঙ্ক, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন, গ বের করলাম। লাস্ট হচ্ছে আমাদের মন্তব্য। তো আমরা যদি দেখি যে সমাধান, আমরা যদি দেখি যে আমরা প্রথমে তো এ সিকিউরিটি নিয়ে কথাই বলতেছি, এ সিকিউরিটি। তো এ সিকিউরিটি যদি আমরা দেখি আয়ের হার, দেখি আয়ের হার আসছে কত, পয়েন্ট, ওই যে 5টা যোগ করেছি 0.90 ভাগ 5, তার মানে আসছে কত, 0.18। অথবা আমি যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আসছে কত, 18%। সুতরাং এ কোম্পানিতে আমাদের আয়ের হার হচ্ছে কত, 18%। আচ্ছা, একইভাবে যদি বি কোম্পানির কথা বের করি, আমরা প্রত্যেকটা যেভাবে করে দিয়ে আসে ওইভাবে আমরা যাচ্ছি। সিকিউরিটি বি, বি কোম্পানিতে দেখছি আমার আয়ের হার আসছে কত, ওই যে 1 ভাগ আছে 5 দিয়ে 20%, 0.20 অর্থাৎ 20%। সুতরাং আমরা যদি আয়ের হারের পরে ভিত্তি করে দেখি, তাহলে আয়ের হার কিন্তু এ কোম্পানিতে 80%, 18%, বি কোম্পানিতে হচ্ছে কত, বি সিকিউরিটিতে আছে কত, 20%। সুতরাং বি সিকিউরিটিতে কিন্তু সেখানে আয়ের হারটা বেশি, 20%। তো আমরা এরপরে যে আদর্শ বিচ্যুতি যাই। তো আদর্শ বিচ্যুতি যে আমাদের ফার্স্ট ইয়ারের থেকে আমরা যেটা স্ট্যাটিস্টিক্সে দেখে আসছি, সেটা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা ছিল যে কত এক্স, আমরা জানি যে সামেশন কত এক্স মাইনাস এক্স বার ভাগ আছে এন, এর হচ্ছে কত রুট ওভার। এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের থেকে যে সেই স্ট্যাটিস্টিক্সের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র। এখানেও ঠিক একই রকম প্লিজ, আর ওয়ান আর আই মানে হচ্ছে প্রত্যেকটা ইয়ারের যে রিটার্নটা ছিল, আর আর বার যেটা দেওয়া রয়েছে তার মানে হচ্ছে যে আমাদের এক্সপেক্টেড যে রিটার্নটা রয়ে গেছে, যে এ কম সিকিউরিটিজের 18% আর বি সিকিউরিটিজের হচ্ছে 20%। এটা দিলে আমরা যদি দেখার চেষ্টা করি, তো আমাদের এ সিকিউরিটি যে আসছে কত, 0.316 অর্থাৎ 3.16%। আর যদি আমি বি সিকিউরিটিজে দেখি তাহলে সেটা আসছে কত, 4%। বি সিকিউরিটিজ আসছে আমার কত, 4%। তাইলে এ সিকিউরিটি আসছে কত, 3.16%, আর 3 পয়েন্ট কত গেল, 3 হচ্ছে 16%, আর বি সিকিউরিটি আসছে কত, 4%। এরপর আমাদের বের করতে বলছে কি, বিভেদনাঙ্ক। বিভেদাঙ্ক অর্থাৎ কোফিশিয়েন্টের ভেরিয়েশন, সেটা হচ্ছে কত, পরিমিতি ব্যবধান, অর্থাৎ ওই সেই বিভেদ আমাদের যেটা আসছে আদর্শ বিচ্যুতি ভাগ আছে রিটার্ন। তো এ সিকিউরিটিতে আসছে কত, 17% সামথিং, আর বি সিকিউরিটি যেটা আমাদের আসছে কত, আমাদের বি সিকিউরিটি আসছে, বি সিকিউরিটি আসছে কত আমাদের, বি সিকিউরিটি আসছে হচ্ছে 20%। সুতরাং আমাদের প্রথম থেকে যদি আমরা দেখার চেষ্টা করি যে এ সিকিউরিটিজের আমাদের আয়ের হার ছিল 18%, বি সিকিউরিটিজ যেটা আসছে 20%, তার মানে বির আয়ের হার বেশি, এর আয়ের হার কম। একইভাবে বিতে আমরা দেখছি যে আদর্শ বিচ্যুতি সেটাও হচ্ছে এতে কম 3 পয়েন্ট সামথিং, আর বিতে হচ্ছে কত, 4%। আচ্ছা, বিভেদাঙ্ক হচ্ছে কি আমাদের যেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সেটা হচ্ছে ইয়েতে 17 পয়েন্ট সামথিং, বিতে হচ্ছে কত, 20%। তাহলে এবার আমাদের গতে হচ্ছে আমাদের মন্তব্য। মন্তব্যটা হচ্ছে কি, যে আমাদের কোন প্রজেক্টে বিনিয়োগ করা উচিত।
তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা আমাদের সিদ্ধান্ত হচ্ছে যেহেতু এ সিকিউরিটিজের মানে বিবেচনাঙ্ক কম, সুতরাং এতে বিনিয়োগ করাটা উচিত। এর বিবেচনাঙ্ক কম বি এর তুলনায়, অতএব এতে আমাদের বিনিয়োগ করাটা উচিত। তাহলে আমাদের সিদ্ধান্তটা হচ্ছে, আমরা এখান থেকে ক খ গ ঘ অনেক কিছুই বের করেছি, সেটা কিন্তু না হয়ে অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু এগুলো না করে শুধুমাত্র বলতে পারে যে কোন প্রজেক্টে বিনিয়োগ করাটা উচিত, প্লিজ কোন প্রজেক্টে বিনিয়োগ করা উচিত। তো এই জায়গাগুলো আমাদের খুব টেকনিক্যালি আমাদেরকে আমাদের উত্তরটা দেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, যদি আমরা আয়ের উপরে ভিত্তি করে বলি, তাহলে কিন্তু আমাদের এর তুলনায় বি তে কিন্তু আমাদের আয়ের হারটা বেশি, 20%। সুতরাং বি কোম্পানিতে কিন্তু আমাদের বিনিয়োগ করাটা উচিত যদি আমরা আয়ের হারটা দেখতাম শুধুমাত্র। কিন্তু যেহেতু আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে রিস্কটা, কোন প্রজেক্টে রিস্কটা বিনিয়োগ করলে আমাদের রিস্কটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে যদি আমরা আদর্শ বিচ্যুতির পরে বেস করে সিদ্ধান্ত দিই সেটাও সঠিক, আর যদি আমরা ওই বিবেচনাঙ্ক অর্থাৎ সিবির পরে ভিত্তি করে সিদ্ধান্ত দিই সেটাও সঠিক। তো মূল সবচেয়ে উচিত হচ্ছে, উত্তম যেটা সেটা হচ্ছে যদি আমরা সিবি বের করে সিদ্ধান্ত দিই, যার সিবি কম সেটাই হচ্ছে ঝুঁকি কম, আর যার সিবি বেশি তার ঝুঁকিটা বেশি। তো আমাদের এখানে যেহেতু ঝুঁকির প্রশ্নটা আসছে, সেই কারণে আমরা বলছি এতে ঝুঁকি কম, সিবি কম, সুতরাং এতে বিনিয়োগ করাটা উচিত। তাহলে আমি আবার বলি যে এই জিনিসটা আমাদের খুব মনে রাখাটা দরকার, যেটা আমরা অনেক সময় মিস করি, সেটা হচ্ছে যে যে কোন প্রজেক্টে আমরা বিনিয়োগ করব, যে প্রজেক্টের সিবি অর্থাৎ বিবেচনাঙ্ক কম অর্থাৎ অথবা হচ্ছে আদর্শ বিচ্যুতি কম, যার আদর্শ বিচ্যুতি কম থাকে তার সিবিও কম হয়, আর যার আদর্শ বিচ্যুতি বেশি তার বিবেচনাঙ্ক সিবিও বেশি। সুতরাং যার সিবি অথবা আদর্শ বিচ্যুতি কম সেই প্রজেক্টেই বিনিয়োগ করাটা আমাদের উচিত। আরেকটা জিনিস তোমাদের এখানে খুব মনে রাখাটা দরকার, সেটা হচ্ছে যে আমরা যে পরিমিতি ব্যবধান অথবা আদর্শ বিচ্যুতি বের করছি এখানে, আমরা যখন ফার্স্ট ইয়ারে স্ট্যাটিস্টিক্সে বের করছিলাম তখন কিন্তু আমাদের সূত্র ছিল হচ্ছে এক্স মাইনাস এক্স বার ভাগ আছে সামেশন এক্স মাইনাস এক্স বার ভাগ আছে কত, এন এর রুট ওভার। তার মানে এন মাইনাস ওয়ান ছিল না কিন্তু। কিন্তু তোমরা এখানে ইন্টারেস্টিং ভাবে দেখতে পারো যে এক্ষেত্রে আমাদের যে এন মাইনাস কিন্তু ওয়ান দিয়ে আছে। তো এন মাইনাস ওয়ান আমরা যদি খুব সিম্পলি দেখার চেষ্টা করি যে এন মাইনাস ওয়ান দিলেও যে আমাদের মানটা হয়, আর শুধু এন দিলেও কিন্তু প্রায় সেমটাই আসে। আর যেহেতু আমাদের সিদ্ধান্তর ব্যাপার, সুতরাং আমাদের এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাটা হয় না। কিন্তু তারপরে আমরা যদি একটু প্রিসাইসলি সঠিকভাবে জানার চেষ্টা করি যে কখন এন মাইনাস ওয়ান হয় আর কখন হচ্ছে শুধু এন দিয়ে ভাগ করতে হয়, এটা খুব কেয়ারফুলি একটু মনে রাখবে। সেটা হচ্ছে যখন প্রিভিয়াস এর ইয়ার গুলো দেখি, যখন পূর্বের ইয়ার গুলোর কথা আমরা বলি, তখন সেটা হচ্ছে আমরা এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি। আর যদি ইন ফিউচার ভবিষ্যতের ইয়ার গুলোর কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধু এন দিয়ে ভাগ করলে হয়ে যায়। আমি আবারও বলি যে যখন হচ্ছে ভবিষ্যতের ইয়ার গুলো তখন হচ্ছে শুধু এন, আর পূর্বের ইয়ার গুলো হলে হচ্ছে এন মাইনাস ওয়ান। এই হচ্ছে আমাদের সূত্রটা। সুতরাং আমাদের এখান থেকে এবারও যে অঙ্কটা আসছে যে আমাদের কোন প্রজেক্টে বিনিয়োগ করা উচিত, সেক্ষেত্রে আমাদের যখন একের অধিক প্রজেক্ট থাকবে তখন আমরা কি করব, সিবি অথবা আদর্শ বিচ্যুতি বের করব, যার আদর্শ বিচ্যুতি কম সেটাই বিনিয়োগ করাটা উচিত। এরপর আমরা আর একটা এক্সাম দেখি, সেটা হচ্ছে আবারও আমাদের দেয়া আছে কত, স্টক এ এবং স্টক বি। তো এই জায়গায় যেটা দেয়া আছে আমাদের এখানে কিন্তু কোনো সাল দেয়া নেই, সময় দেয়া নেই, এক্ষেত্রেও কিন্তু সেই আয়ের হার দেওয়া রয়েছে কিন্তু সম্ভাবনা দেওয়া রয়েছে। আয়ের হার আর হচ্ছে সম্ভাবনা, বি স্টকের আয়ের হার এবং সম্ভাবনা। সুতরাং আগের অঙ্কটা যেটা ছিল সেটাও আমরা সেই সিবি গড় আয়ের হার এবং সিবি বের করব, এক্ষেত্রেও কিন্তু আমরা সেই গড় আয়ের হার এবং সিবি বের করব। পার্থক্যটা হচ্ছে আগে সম্ভাবনা দেওয়া ছিল না, ইয়ার দেওয়া ছিল, আর এবার সম্ভাবনা দেওয়া আছে, ইয়ার দেওয়া নেই। সুতরাং আমাদেরকে একটু অঙ্কটা স্লাইটলি আলাদা, সেইটুকু দেখলেই হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে খেয়াল করে দেখবা যে সম্ভাবনা যেটা দেওয়া রয়েছে ওইটা
যতগুলোই থাকুক না কেন যোগ করলে কিন্তু আমার মোট সম্ভাবনা সবসময় জন্য এক হয়। তুমি বি স্টকের এবং এই স্টক যেটারই বলি না কেন, আমরা যে সম্ভাবনা দেখি দুটোরই সম্ভাবনা হচ্ছে সেম। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে গড় আয়ের হার অথবা প্রত্যাশিত আয়ের হার, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা যেটাকে বলি, সেটা বের করার নিয়মটা কি? আগেরটা যেমন ছিল, প্রত্যেকটা সবগুলো আয়ের হার যোগ করে তাকে কয়টা বছর সেটা দিয়ে ভাগ করার কথা ছিল। আর এইটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রত্যেকটা আয়ের হার গুণ হচ্ছে তার সম্ভাবনা, যোগ প্রত্যেকটা আয়ের হার গুণ হচ্ছে তার সম্ভাবনা। যেমন আমরা দেখি স্টক এর ক্ষেত্রে আয়ের হারটা আমরা কিভাবে বের করেছি, কত পার্সেন্ট, 20%, মানে 0.20, গুণ হচ্ছে তার সম্ভাবনা কত, 0.30, ব্র্যাকেট ক্লোজ, প্লাস পরের বছর আয়ের হার আছে কত, পরের আয়ের হারটা কত, 25%, মানে 0.25, গুণ হচ্ছে তার সম্ভাবনা 0.40। এইভাবে প্রত্যেকটা আয়ের হার গুণ হচ্ছে তার সম্ভাবনা দিয়ে প্রত্যেকটা যোগ করলেই হচ্ছে তার আয়ের হার চলে আসতেছে। তো এক্ষেত্রে আমাদের আয়ের হার, এই স্টকের আয়ের হার আসছে কত, 18%, বি স্টকের আসছে কত, 11%। সুতরাং আমরা এই সম্ভাবনা দিয়ে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আয়ের হার বের করা, গড় আয়ের হার বের করার নিয়মটা কিন্তু এটা। একইভাবে আমাদের যদি এসডি বের করতে হয়, আমাদের যদি পরিমিতি ব্যবধান বের করতে হয়, সেক্ষেত্রেও একই রকম আমাদের কি করতে হবে, প্রত্যেকটা আয়ের হার বিয়োগ হচ্ছে গড় আয়ের হার ইন্টু স্কোয়ার, স্কোয়ার করে ইন্টু দিতে হবে তার সম্ভাবনা। তার মানে হচ্ছে যে আগের বার যেরকম এন দিয়ে ভাগ করা ছিল, এক্ষেত্রে কিন্তু এন দিয়ে ভাগের কোনো সুযোগ নেই। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, যে পরিমিতি ব্যবধান বের করলাম আমরা, এই প্রজেক্টে এই স্টকের বের হয়েছে কত, 10%, আর বি স্টকের বের হয়েছে কত, 12%। তাহলে আমি বলছিলাম কিন্তু যার আদর্শ বিচ্যুতি যার কম আছে তার সিবিও কিন্তু কম হবে। সুতরাং সেইভাবে যদি দেখি, এর সিবি বের হয়েছে কত, 55%, বির সিবি বের হয়েছে কত, 110%। আবার এইবার আমাদের তাহলে সিদ্ধান্তে আসতে হবে। তাহলে সিদ্ধান্তটা কি হতে পারে? সিদ্ধান্তটা হচ্ছে, আমাদের এইখানে কিন্তু সিদ্ধান্ত নেওয়াটা খুব মুশকিল। আমাদের এর সিবি, না, আমাদের এখানে সিদ্ধান্তটা খুবই সহজ হয়ে গেছে, যে এর আয় ছিল 20%, এর আয় ছিল হচ্ছে কত আমাদের 18%, আর বির ছিল হচ্ছে 11%। সুতরাং এর আয়ও বেশি, আবার এর সিবিও কম, আর বির হচ্ছে আয় কম আবার সিবিটাও বেশি। সুতরাং আমরা এখানে খুব সহজেই সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি যে এর তুলনায়, বির তুলনায় এতে আমাদের বিনিয়োগ করাটা উচিত। কেন? কারণ এখানে আমাদের সিবিটা কম। সুতরাং এই অধ্যায়টার থেকে আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকবারই প্রায় আমরা দেখি এখান থেকে অঙ্ক আসে। অঙ্কটা কিন্তু খুব সিম্পল, খুব বেশি কিছুই থাকবে না আমাদের এখানে, আমাদেরকে শুধু বলবে যে কোন প্রজেক্টে আমাদের বিনিয়োগ করাটা উচিত। এই জিনিসটা আমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে হবে, কোন প্রজেক্টে বিনিয়োগ করাটা আমাদের উচিত। সেক্ষেত্রে যেটা বের করতে হবে আমাদের হচ্ছে কি, বের করতে হবে হচ্ছে সিবি। তো আমরা যদি শেষের দিক থেকে আসি, যে আমাদের বের করতে হবে হচ্ছে সিবি। তো সিবি যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে আমাদের আলটিমেটলি বের করতে হবে কত, আদর্শ বিচ্যুতি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে আমাদেরকে কিন্তু বের করতে হবে হচ্ছে কি, গড় আয়ের হার। সুতরাং আমাদের ধাপে ধাপে কোন সিবি, যেহেতু দুটো প্রতিষ্ঠানই দেওয়ার, অথবা দুটো অথবা দুইয়ের অধিক প্রতিষ্ঠানও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিয়মটা হচ্ছে কি, এই ধাপে ধাপে ওই সিবি পর্যন্ত আমাদেরকে বের করতে হবে, এবং যার সিবি কম সেই প্রজেক্টে বিনিয়োগ করাটাই সবচেয়ে সঠিক। আর এই অঙ্ক যেটা আমাদের দেওয়া থাকবে সেটা দুটো প্যাটার্নে থাকতে পারে। একটা হচ্ছে যখন আমাদের আহ, সম্ভাবনা দেয়া নেই, আর একটা হচ্ছে সম্ভাবনা দেয়া আছে। সম্ভাবনা দেয়া থাকলে একটা প্র্যাকটিস আমি দেখালাম, আর সম্ভাবনা না দেয়া থাকলে আর একটা প্র্যাকটিস আমি দেখালাম। সুতরাং এই জিনিস একটু মাথায় রাখবে সবাই। আর একটা জিনিস হচ্ছে, কখন ওই যে বললাম যে আমাদের এন দিয়ে ভাগ করা লাগে, ওই n-1, আর একটা আছে কখন শুধু এন দিয়ে ভাগ করতে হয় আদর্শ বিচ্যুতি বের করার সময়। এটার ব্যাখ্যাটা হচ্ছে, এই ব্যাখ্যাগুলো আমাদের বইতে সাধারণত লেখা থাকে না ক্লিয়ারলি, যে যদি আমাদের প্রিভিয়াস ইয়ারের কোনো ক্যালকুলেশন হয় তখন n-1 হয়, আর যখন
ফিউচার ইয়ার বের করি আমরা, তখন হচ্ছে যে শুধু এন দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই আমাদের এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হবে, এটা আমি আশা করতে পারি, যদি তোমরা একটু সিরিয়াসলি দেখবে। আর এই করোনার কোভিড-19 যে প্রাদুর্ভাব আমাদের সারা পৃথিবীতে আমাদেরকে যেমন এফেক্ট করছে, সেই একটা সেম টাইম আমাদেরকেও সেই একইভাবেই করছে। তো আমি আশা করবো তোমরা সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকার চেষ্টা করবে, কারণ আমাদের সুস্থ থাকাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। যদি আমরা সুস্থ থাকি তো আমরা আমরা ভবিষ্যতে আমরা সবকিছুই পাবো। কিন্তু কোনো রকমই যদি আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা বিপদ। সুতরাং আমি মনে মনে আশা করব, মনে প্রাণে আশা করব তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।